আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। গুড়িয়ে দেয়া হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বর। ফ্যাসিবাদের কোনো চিহ্ন না রাখার হুঙ্কার বিক্ষুব্ধদের। রাতে ক্ষোভের আগুনে পুড়েছে সুধা সদনও। বুলডোজার কর্মসূচিতে বিভিন্ন জেলায় ভাঙা হল সাবেক প্রভাবশালী মন্ত্রী এমপিদের বাড়ি। বিক্ষোভ মিছিল। খুলনায় ধ্বংসস্তূপ থেকে রড খুলে নিচ্ছে স্থানীয়রা। গ্রহণযোগ্য নির্বাচনের নানা ফর্মুলা আছে সরকারের কাছে, জানালেন উপদেষ্টা নাহিদ। ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকে গুরুত্ব। সরকারের কোনো কিছু পরিবর্তন হওয়ার প্রয়োজন মনে করতেছি না। যে অবস্থায় আছে তারা যথেষ্ট নিরপেক্ষভাবে কাজ করতেছে। মোটামুটি আমরা সেটাকে ধরেই আগাচ্ছি। আশা করি রাজনৈতিক দলগুলোর সাথেও সেটার সাথে সহমত পোষণ করবে। একক নাকি জোটবদ্ধ নির্বাচন, এখনো সেই সিদ্ধান্ত নেয়নি বিএনপি। জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত। যোগাযোগ বাড়াচ্ছে ইসলামী দলগুলোর সাথে। নির্বাচিত ঐক্যমতের জাতীয় সরকারের কথা আমরা বলেছি, যাদের সাথে আমাদের যুগপৎ আন্দোলন, যারা আমাদের সাথে সঙ্গে ছিল। কাউন্টার ভিত্তিক বাস সার্ভিসের উদ্বোধন। রাজধানীর প্রধান 4 রুটে চলবে 4 রঙের গাড়ি। নির্ধারিত স্টপেজ থেকেই ওঠানামা। এখনো নিয়ন্ত্রণে আসেনি মূল্যস্ফীতি। বিনিয়োগ কর্মসংস্থানেও নেই সুখবর। দুশ্চিন্তা বাড়াচ্ছে অভ্যন্তরীণ আয়ের ঘাটতি। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের ৩ তলা ভবনটির সামনের অংশ পুরোটাই গুড়িয়ে দেওয়া হয়েছে। এখনও চলছে ভাঙাভাঙি। গতরাত 11টার দিকে এক্সকাভেটর ও ক্রেন দিয়ে বাড়িটি ভাঙা শুরু করে বিক্ষুব্ধ জনতা। ভোরের দিকে বাড়ে তাদের কাজের গতি। এ সময় ভবনের অনেক অংশে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। রাত থেকে যেসব বিক্ষুব্ধ ছাত্র জনতা অবস্থান করছিলেন তাদের অনেকে এখন নেই। এখনও ৩২ নম্বরের সামনে যারা আছেন তারা বলছেন দেশে স্বৈরাচারের কোনো চিহ্ন দেখতে চায় না দেশবাসী। এর মাধ্যমে পরবর্তী শাসকরা শিক্ষা নেবে বলেও মন্তব্য করেন কেউ কেউ। বিক্ষুব্ধরা আরও জানান, বাড়ি ভাঙাটা শেখ হাসিনার প্রতি দেশবাসীর ক্ষোভের বহিঃপ্রকাশ। উপস্থিত লোকজনকে উল্লাস করতেও দেখা যাচ্ছে। মানুষ ফ্যাসিজম, জুলুম এগুলো মানুষ দীর্ঘদিন সহ্য করে না। যখন মানুষের দেয়ালে পিঠ থেকে যায় তখন মানুষ তার প্রতিবাদ করতে জানে। ছাত্র জনতা যে একটা ক্ষেত্রে ঐক্যবদ্ধ, সেটা হচ্ছে ফ্যাসিস্ট খুনি হাসিনার যে বিচার নিশ্চিত করার লক্ষ্যে আমরা যে মাঠে আছি, এটা তার প্রমাণ। আমরা যে এখনো রাজপথে আছি, আমরা এখনো যাইনি। সেই বার্তা আমরা এখনো ওনাদের কাছে পৌঁছে দিতে চাই। বিগত দিনেও দেশের বিরুদ্ধে কাজ করেছে, দেশের মানুষের বিরুদ্ধে কাজ করেছে, এখনো সেই কাজটি করছে। তো সেই জায়গাটি থেকেই হচ্ছে আজকের এই অবস্থা। সকাল থেকেই ধানমন্ডি ৩২ নম্বরের খবরাখবর সংগ্রহ করছেন আমার সহকর্মী আলামিন হক অহন। তার কাছ থেকে সর্বশেষ পরিস্থিতি জানার চেষ্টা করব। অহন, এখনকার সার্বিক চিত্র তুলে ধরবেন আমাদের কাছে এবং ভাঙা কর্মসূচিতে অংশ নেয়ারা কি বলছেন, তাদের বক্তব্য কি? তারা এক কথায় বলছেন যে স্বৈরাচারের যে স্মৃতিচিহ্নগুলো রয়েছে সেগুলো একেবারেই নিঃশেষ করে দেবেন এবং সেই কর্মসূচি গতকাল রাত থেকে 17 ঘন্টা হয়ে গেল, এখনও ভাঙার যে কার্যক্রম সেটি চলছে। যদিও একটিমাত্র এক্সকাভেটর রয়েছে, সেই এক্সকাভেটরটি মাঝে মধ্যেই চলছে, আবার কিছুক্ষণ বন্ধ রাখা হচ্ছে। আমি সেই দৃশ্য দেখাতে চাই। এখনও সেই কার্যক্রম চলছে। সাধারণ মানুষ যারা রয়েছেন তারা খালি হাতে, অনেকে হাতুড়ি নিয়ে এসেছেন। বিশেষ করে এখানে যারা এটি ভেঙে ফেলার কর্মসূচি দিয়েছিলেন তাদেরকেই কিন্তু এখন খুব বেশি দেখা যাচ্ছে না। ছিন্নমূল মানুষ যারা রয়েছেন এই ভবন থেকে বিভিন্ন লোহা কিংবা অবকাঠামো, দরজার অবকাঠামো সেগুলো সংগ্রহ করার চেষ্টা করছেন এবং যে কারণে আমি দেখছিলাম যে সাধারণ মানুষও কিন্তু বলছিলেন যে এই ভবনটির একটি অংশ ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। বিশেষ করে দক্ষিণ পাশের অংশটি একেবারে ঝুঁকিপূর্ণ। সেখানকার মানুষজনকে সরিয়ে দেওয়ার মতো কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য নেই।
একটা দুর্ঘটনাও ঘটে যেতে পারে। বিশেষ করে পাশে যে গবেষণা সেলটি রয়েছে, সিআরএ এর যে ভবনটি রয়েছে, যদিও সেই সেলের কার্যক্রম নেই, কিন্তু ভবনটি যেহেতু রয়েছে, লুটপাট চলেছে সকাল থেকে আমি দেখেছি, সেখানেও কয়েকটি কক্ষে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আসবাবপত্র নেই জন্য সেই আগুন বিস্তৃতি ঘটেনি। এখনও আগুন পাশের আরেকটি ভবন রয়েছে, পূর্ব দিকের যে ভবন, সেখানেও আগুন জ্বলতে আমরা দেখেছিলাম, এবং আগুন যে ধরে দেওয়ার প্রচেষ্টা বিভিন্ন কাগজে, সেটি কিন্তু চলছে। সুখের বিষয় হচ্ছে যেহেতু ভবনগুলো একেবারেই খালি, যে কারণে আগুনটি খুব বিস্তৃতি লাভ করছে না। পাশে আবাসিক ভবন রয়েছে বেশ কিছু, সেই ভবনের বাসিন্দারাও বেশ তটস্থ। এই ভবনটিতে যদি শেষ পর্যন্ত আগুন ধরেই যায় তাহলে সেই ভবনগুলো বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। এবং সকাল থেকেই অনেকেই উৎসুক জনতা যারা ভিড় করছিলেন তারা এখানে আসছিলেন, খবর নিচ্ছিলেন, ছবি তুলছিলেন। 12টার পরে কিছু শিক্ষার্থী আসেন এবং মাইকে যে স্লোগান দেয়ার সেই স্লোগান তারা দিচ্ছিলেন, এবং এইসব মানুষ বলছিলেন এখানে অন্য কোনো অবকাঠামো নির্মাণ করা যায় কিনা সেটি তারা ভেবে দেখবেন। বিভিন্ন সময়ে এখানকার গেল 5 আগস্টে সরকার পতনের পর থেকেই এইখানে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে, এবং এটি একেবারে ভেঙে দেওয়ার ঘটনাও আমরা দেখেছি। অর্থ 5 আগস্টের পরে 6 মাস পরে আবারও দ্বিতীয় দফায় এখানে ধ্বংসস্তূপে যে কার্যক্রম তৈরি করার একেবারে বলা যায় সেটি চলছে। এখন পর্যন্ত সাধারণ মানুষের যারা এই পথ ধরে যাচ্ছিলেন তারাও বেশ উৎসুকভাবে দেখছিলেন, এবং এর মধ্য দিয়ে হয়তো এই কার্যক্রম শেষ পর্যন্ত কতক্ষণ চলে, এই ভবনটি শেষ পর্যন্ত গুড়িয়ে না দেওয়া পর্যন্ত হয়তো এখানে যারা বিক্ষুব্ধ রয়েছেন তারা যাবেন না। দেখা যাক সেই কার্যক্রম কতক্ষণ চলে। গণমাধ্যম কর্মীরাও ভিড় করছেন। সেই কার্যক্রম চলা পর্যন্ত খবর আপনার কাছ থেকে জেনে নেব। ধন্যবাদ আপনাকে। ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ফেসবুক লাইভে কথা বলবেন এমন ঘোষণায় ছাত্র জনতার আক্রোশের শিকার হয় ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষিত হয় বুলডোজার কর্মসূচি। বিক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে চালানো হয় ভাঙচুর, করা হয় অগ্নিসংযোগও। আগুন দেওয়া হয় আওয়ামী লীগ সভাপতির বাসভবন ধানমন্ডি 5 নম্বরের সুধা সদনেও। ফ্যাসিবাদের বিরুদ্ধে এই ক্ষোভের বহিঃপ্রকাশ। বুধবার রাতে ছাত্র জনতার ব্যানারে লং মার্চ টু ধানমন্ডি 32 কর্মসূচি। সেই বিল আবার নিতে আসছে, 5 আগস্টের বিল এখনো পাচ্ছি। আবার মনে হচ্ছে নতুন কিছু হবে সামনে। এই ধরনের কোনো দুঃসাহস না দেখাতে পারে, সেই জন্যই আজকে আমাদের এই কর্মসূচি। তাদের রাগটা কত বেশি এটা অনেক মানুষ বুঝতেছে না। আমি দেখতে আসছি রাগটা কত বেশি। রাত 9টায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে আসেন শেখ হাসিনা। তখনই ধানমন্ডি 32 নম্বরের বাড়ি গুড়িয়ে দেওয়ার প্রসঙ্গে সরগরম হয়ে ওঠে ফেসবুক। স্বৈরাচারকে সারা জীবনের জন্য এই দেশ থেকে বিদায় করতে চাই, কারণ আমরা এই দেশে 16-18 কোটি মানুষকে দেখাতে চাই ভবিষ্যতে কোনো স্বৈরাচারের জন্ম যদি বাংলাদেশে হয় তাহলে তার অবস্থা এমন হবে। এখান থেকে হুক্কা হুয়া চলবে না। আমি এখানে এসে অত্যন্ত আনন্দিত, এবং কতদিন বাঁচবো জানি না। স্বৈরাচারের বাড়ি থেকে একটা ইট নিয়ে যাইতেছি, কারণ স্বৈরাচারের জনকের বাড়ি, কারণ এখান থেকেই শেখ মুজিব বাকশাল কায়েম করেছিল। তবে সন্ধ্যা থেকেই বাড়তে থাকে ছাত্র জনতার ভিড়। শাহবাগ থেকে একটি মিছিল এগোতে থাকে ধানমন্ডির দিকে। এ সময় অনেককে উল্লাস করতেও দেখা যায়। এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে আসে হাজার হাজার মানুষ। পুরো এলাকায় ছাত্র জনতার তিল ধারণের ঠাঁই থাকে না। ফ্যাসিবাদের দোষরদের যারা শেল্টার দিবে তাদের অবস্থাও ঠিক এরকমই হবে। ভারতীয় দালাল যে শেখ হাসিনা, সে ভারত থেকে যে আমাদেরকে বিবৃতি দিচ্ছে এবং এই আওয়ামী লীগ, এই ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠনগুলোকে মদত দিচ্ছে, এর প্রতিবাদে আজকে আমরা আসছিলাম। আমাদেরকে 15টা বছর এখান থেকে যেতে দেয়নি। আমরা মূলত এই ফ্যাসিবাদের টুলসকে ভাঙার জন্য আসছি, আমরা নিছক একটা বিল্ডিং ভাঙতে আসছি না। সব স্থাপনা ভাঙতে বুলডোজারের অপেক্ষায় ছিল মানুষ। পরে রাত 11:15টার দিকে শুরু হয় ক্রেন আর বুলডোজারের কার্যক্রম। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্যের প্রতিবাদে বুলডোজার কর্মসূচিতে খুলনায় শেখের বাড়ি গুড়িয়ে দেওয়ার পর রড খুলে নিচ্ছে স্থানীয়রা। সকাল থেকে ছোট ছোট হাতুড়ি আর শাবল নিয়ে কংক্রিট ভাঙা হচ্ছে। যে যেভাবে পারছে রড ছাড়াও বাড়ির ইট পাথর নিয়ে যাচ্ছেন অনেকে। সেখানে দেখা যায়নি আইনশৃঙ্খলা বাহিনীকে। গতকাল রাতে শেরেবাংলা রোডে শেখবাড়ি খ্যাত ভবনটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় ক্ষুব্ধ ছাত্র জনতা। সকাল 10টার সময় আইসি যাই কটা বাংলাম। এটাই মানুষের জ্বালা,
একই জায়গা অনেকে বস্তিতে বাস করে আজ রাতারাতি শুধু দেশে বিদেশে লক্ষ লক্ষ কোটি পাচার হয়ে গেছে। নাটোর 2 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলামের বাসভবনে গতরাতে আগুন দেওয়ার পর সকাল থেকে সেখানে কাউকে দেখা যায়নি। 5 আগস্ট সরকার পতনের পরপরই শিমুলের বাসভবনে এক দফা ভাঙচুর ও আগুন দেওয়া হয়। সেই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান 6 জন। তারপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। রাজশাহীর বাঘা উপজেলায় আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধরা। এরপর আগুন দেয়া হয় ওই বাড়িতে। এ সময় বাড়িতে কেউ ছিলেন না। আগুনে বহুতল ভবনটি পুড়ে গেছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। এছাড়া রাজশাহী কলেজ সহ শহরের বিভিন্ন স্থানে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও মুরাল ভাঙা হয়েছে। শেখ পরিবারের সদস্যদের নামে যেসব স্থাপনার নামফলক করা হয়েছে সেগুলো ভাঙচুর করা হয়েছে। দর্শক, ছাত্র জনতার ব্যানারে যে বুলডোজার কর্মসূচি হচ্ছে সেই খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যেতে চাই রাজশাহীতে। আমার সহকর্মী তারেক মাহমুদ সেখানে রয়েছেন। তারেক, বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়েছিল, কি চলছে সেখানে সে ব্যাপারে জানতে চাই। ইশরাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় বিক্ষোভ কর্মসূচি সেটি শুরু হয়েছে এবং ছাত্রদলের যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা রয়েছে নেতৃবৃন্দ এবং নেতাকর্মীরা তারা আসতে শুরু করেছেন। ছাত্রদলের সভাপতি এখানে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। আপনাদের কি কর্মসূচি রয়েছে একটু বলবেন আজকে? আমাদের আজকে মার্চ ফর জাস্টিস রয়েছে। বিগত খুনি হাসিনার শাসনামলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দ্বারা সংগঠিত যে সকল সন্ত্রাসী কর্মকাণ্ড ক্যাম্পাসে শিক্ষা প্রতিষ্ঠানে হয়েছে সেই সকল চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারের দাবিতে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল শিক্ষক এবং অফিসার কর্মচারী কর্মকর্তাগণ রয়েছে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে এই আমাদের বাংলাদেশে যেভাবে সাধারণ শিক্ষার্থীদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, তারা যেভাবে মদত দিয়েছে, সুষ্ঠু তদন্তর মাধ্যমে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে, এই দাবিতে আজকে আমাদের মিছিল রয়েছে এবং মিছিল শেষে আমরা মাননীয় ভিসি মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করব। ধন্যবাদ আপনাকে। এবং আরেকটি বিষয় বলে রাখি যে এখন পর্যন্ত রাজশাহী কলেজে বেলা 12টায় কিন্তু সেখানে শেখ মুজিবুর রহমানের যে মুরালটি ছিল সেই মুরালটি কিন্তু বুলডোজার এনে ভাঙার যে কার্যক্রম সেটি চলছে রাজশাহী কলেজে। এবাদেও আমি একটু আগে যতটুকু জানতে পেরেছি যে রাজশাহীর বাঘা উপজেলা আড়ানিতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে কিন্তু বিক্ষুব্ধ জনতা আগুন দিয়েছে এবং রাজশাহী জি তারেক, বুঝতে পেরেছি সেখানকার অবস্থা জানাচ্ছিলেন আপনি, ধন্যবাদ আপনাকে। আমরা এবার বরিশালে যেতে চাই। বরিশালে আমির হোসেন আমুর বাড়ির সামনে আছেন আমার সহকর্মী কাউসার হোসেন, তিনি আমার সাথে যুক্ত আছেন। কাউসার, ভাঙচুর ও আগুন দেওয়ার পর বাড়িটির এখন কি অবস্থা দেখছেন আপনি? এবং লুটপাটের খবর সব জায়গা থেকেই পাচ্ছি আমরা, সেখানে কি অবস্থা দেখছেন? ইশরাত, গতকাল রাতেই কিন্তু আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং ঝালকাঠির সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর বাসভবনে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেন ছাত্র জনতা এবং বুলডোজার দিয়ে বাড়িটির একটি বড় অংশ ভেঙে ফেলা হয় এবং ছাত্র জনতা যারা গতকাল রাতে এসেছিলেন তারা কিন্তু চলে গেছেন এরই মধ্যে এবং সকাল থেকে বিভিন্ন বয়সী মানুষ, উৎসুক জনতা এই বাড়িতে আসছেন, ছোট থেকে বড় বিভিন্ন বয়সের, এবং তারা যেভাবে পারছেন নিজের মাল মনে করে সেটি তারা সঙ্গে করে নিয়ে যাচ্ছেন এবং এই বাড়ির যারা নিরাপত্তা কর্মীরা রয়েছেন তারা কিন্তু তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। যখন বাধা দিতে গেছেন তখন কিন্তু তাদের সাথে তর্ক হয়েছে এবং তাদেরকে কেউ মারমুখী ভূমিকা অবতীর্ণ হতে আমরা দেখেছি এবং অর্থাৎ সকাল থেকে পুরো বাড়িটিতে যেভাবে পারছে লুট করছে, যেভাবে পারছে মালামাল নিয়ে যাচ্ছে এবং আমরা দেখেছি বিভিন্ন শুধু আসলে ছেলে বা বিদ্যুৎ নয়, বিভিন্ন নারীদের বা বিভিন্ন স্কুল কলেজের ছাত্রীদেরও আমরা দেখেছি এই বাড়িটিতে প্রবেশ করতে এবং করার পরে সোফা থেকে শুরু করে প্রতিদিনের ব্যবহারের পণ্য বা
বিছানার চাদর বা বিছানার যে তোষক রয়েছে সবই কিন্তু লুট করা হচ্ছে, অর্থাৎ যে যেভাবে পাচ্ছে এই বাড়িটি থেকে যা পাচ্ছে তাই নিয়ে যাচ্ছে। ইশরাত। স্যার ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এবার নোয়াখালীতে যেতে চাই। আমার সহকর্মী সবুজকে দেখতে পাচ্ছি, তিনি ওবায়দুল কাদেরের বাড়ি ভাঙার কর্মসূচির প্রত্যক্ষ দেখছেন, সেখানকার অবস্থার খবর জানাবো। আচ্ছা মোতাসিম বিল্লাহ সবুজ, আপনি তো সেখানকার চিত্র দেখছেন, কখন থেকে ভাঙচুর শুরু হলো এবং লুটপাটের খবরাখবর প্রত্যেক জায়গা থেকেই আসছে, একটু আগে কাউসার জানাচ্ছিলেন আমাদের, সেখানকার খবরাখবর জানাবেন আপনি যেখানে রয়েছেন। আমি এখন নোয়াখালীর কোম্পানিগঞ্জের বাংলাদেশ আওয়ামী লীগের যে সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাড়িতে এখন থেকে ঠিক 4 থেকে 5 মিনিট আগে ছাত্র জনতার ব্যানারে তারা মিছিল করে এসেছেন এবং এখানে আসলে যে বাড়িটি এটি আসলে 5 আগস্ট রাতে একবার অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং আপনাকে আমি দেখাতে পারছি যে আমার ক্যামেরায় যে আসলে যারা ভাঙচুর করছেন তারা এখনো ভাঙচুর চালিয়ে যাচ্ছেন। আর এখানে ছাত্র জনতার ব্যানারে তাই আসলে আপনাকে দেখাচ্ছি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আসলে ওবায়দুল কাদেরের যে বাড়ি ওখানে কিছু গাছ সকাল থেকে আসলে এখানে উৎসুক জনতা ভিড় করছিল এবং খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে জড়ো হচ্ছিল এবং এখন থেকে ঠিক 3 থেকে 4 মিনিট আগে আসলে যে ভাঙচুর সেটি এখনো হচ্ছে। কয়েক জেলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে। আগুন দেওয়ার সাথে জেলা কার্যালয়েও ভাঙচুর করেছে বিক্ষুব্ধরা। ঘটনার আগে ও পরে মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা। লাইভে এসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য, তারই জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ভাঙচুর। ছাত্র জনতার ব্যানারে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম ফলক ভেঙে বিজয় 24 নাম দেওয়া হয়, পরে মুছে ফেলা হয় ফজিলাতুন্নেসা মুজিব হল, নির্মাণাধীন শেখ হাসিনা হলসহ ক্যাম্পাস জুড়ে মুজিব পরিবারের নামের বিভিন্ন গ্রাফিতি আর দেয়াল লিখন। ফ্যাসিস্ট তৈরির যে আতুর ঘরগুলো, এই আতুর ঘরগুলো আমরা ভেঙে দিয়ে এই জায়গাগুলোকে আমরা বিপ্লবের ছাপ দিতে চাই। এই নামকরণগুলো আমরা বিপ্লবের আলোকে করতে চাই। খুলনা নগরীর ময়লাপোতা মোড় শেরে বাংলা রোডে শেখ বাড়ি খ্যাত ভবনটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় ক্ষুব্ধ ছাত্র জনতা। বলেন নতুন বাংলাদেশে ফেসিবাদের কোনো চিহ্নই আর ঠাঁই পাবে না। এই শেখ বাড়ি ছিল পদ্মারি পাড়ের আওয়ামী লীগের ক্যাবলা, এই ক্যাবলাকে আমরা ভেঙে দিতে চাই। আমরা ছাত্র জনতা এমন প্রতিবাদ গড়ে তুলব, আপনারা পালিয়ে যাওয়ার সাহস করতে পারবেন না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ভেঙে ফেলা হয়েছে শেখ মুজিবুর রহমানের স্থাপনা, মুছে ফেলা হয়েছে বিভিন্ন গ্রাফিতি। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের নামের বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। কারমাইকেল কলেজ সহ শহর জুড়ে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানো হয় ছাত্র জনতার ব্যানারে। এই প্রতীকীগুলো আমরা বিশ্বাস করি এগুলো মুছে যাওয়ার মাধ্যমে ফ্যাসিবাদ দূর হয়ে যাবে। চিরতরে এই মুজিববাদের কবর বাংলাদেশের মাটিতে রচিত হবে। ছাত্র জনতার ব্যানারে বরিশালের কালীবাড়ি রোড এলাকায় শেখ মুজিবুর রহমানের ভগ্নিপতি আব্দুর রহমান সেন নিয়াবাতের বাসভবনে আগুন দেয়া হয়, পাশাপাশি বুলডোজার দিয়ে ভাঙচুর চালানো হয় ভবনে। ভাঙচুর করা হয় আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর বরিশালের বাসাতেও। এই যে প্রপার্টি করছে না, নিজেদের টাকায় কিছু করে নাই, সব আমাদের টাকার, এবং আমাদের টাকার জিনিস আমরা ভাঙবো না কি করবো এটা সম্পূর্ণ ইটস আপ টু আস। ভোলা 1 আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সাতক্ষীরা শহরে শেখ মুজিবুর রহমানের মুরালেও চলে ভাঙচুর, পরে জেলা পরিষদ ও সদর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সেও গুড়িয়ে দেয়া হয় বঙ্গবন্ধুর মুরাল। বঙ্গবন্ধুর মুরাল ভাঙার কার্যক্রম চলছে, এই ভাঙার মাধ্যমে আমরা ফ্যাসিবাদ ব্যবস্থা বিন্দু মাত্র যে চিহ্নটুকু ছিল সেটাও আমরা গুড়িয়ে দিতে চাই। উত্তেজনা ছড়িয়ে পড়েছে বন্দরনগরীতেও। প্রেস ক্লাব মোড়ে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুর করা হয় ছাত্র জনতার ব্যানারে। জামাল খান মোড়েও ফেসিবাদকে গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেয়া হয়। বিগত 17 বছর ধরে মানুষকে জ্বালিয়েছে, সুতরাং এই ফেসিবাদ যেন বাংলাদেশে আর কখনো উত্থান হতে না পারে, কখনো যেন একটি পরিবার কেন্দ্রিক একটি রাষ্ট্র ব্যবস্থা হতে না পারে। এই শেখ মুজিবুর মুরাল যা আছে, চিত্র যা আছে, সব মুছে ফেলবে ইনশাআল্লাহ। কুষ্টিয়ায় শহরের কাস্টম মোড় থেকে মশাল মিছিল বের করে উত্তেজিত ছাত্র জনতা। পরে পিটিআই মোড়ে অবস্থিত কুষ্টিয়া 3 আসনের সাবেক এমপি মাহবুব উল হানিফের বাড়িতে আগুন ও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। নাটোর শহরের কান্দিভিটায় সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বাড়িতেও আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মুজিব মুরাল গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া ভাঙচুর করা হয় নগরের সার্কিট হাউস মাঠ সংলগ্ন শেখ মুজিবুর রহমানের মুরালও।
সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। পরে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনাতেও ভাঙচুর চালানো হয়েছে। এছাড়া ছাত্র জনতার ব্যানারে যশোরে অন্তত 7টি জায়গায় ভাঙা হয়েছে শেখ মুজিবুর রহমানের মুরাল। কিশোরগঞ্জ, দিনাজপুর সহ বিভিন্ন জেলায় ভাঙচুর আর মশাল মিছিল বের করা হয়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। স্বজন হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা। সহকর্মী রাব্বি সিদ্দিকী সেখানে রয়েছেন, সেখানকার খবরাখবর জানবো তার মাধ্যমে। রাব্বি, কি কি দাবি মূলত পরিবারগুলোর এবং কেন তাদের সড়ক অবরোধ করতে হলো সে ব্যাপারে জানাবেন। ইসরাত, স্বজনহারা এই পরিবারগুলো সকালবেলায় শাহবাগ মোড়ে আসেন এবং মোড়ে আসার পর তারা বসে যান এই চত্বরে এবং তারপর থেকে তারা আসলে বলছেন যে এখন পর্যন্ত স্বজনহারা বেদনা নিয়ে তারা আছেন এবং সেই সাথে এই যে তাদের সন্তান, কারো বা স্বামী বা কারো বা স্ত্রী, এই যে এতগুলো মানুষের প্রাণ গেছে কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে কাউকে গ্রেফতার করা যায়নি এবং সেই সাথে তারা এই শহীদ পরিবার তারা বেশ কিছু দাবির কথা বলেছেন যে অন্তর্বর্তী সরকার প্রধান তিনি এখন পর্যন্ত তাদের সাথে দেখা করেননি এবং সেই সাথে তাদের কথা শোনেননি। এই বিষয়ে দাবি নিয়েই কিন্তু তারা এই শাহবাগ মোড়ে ঠিক 11টার পর তারা এখানে অবস্থান নেন এবং এখনও তারা ঠায় এখানে দাঁড়িয়ে আছেন, কেউ বা বসে আছেন এবং সবাই কিন্তু বলছেন যে সরকারের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা আসতে হবে কবে নাগাদ বিচার হবে, সেই সাথে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা, সেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং তার বিচার এবং তার সেই শেখ হাসিনার যারা মন্ত্রিসভা সদস্য ছিলেন, যারা এমপি ছিলেন, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছিলেন, তাদেরকে বিচার করতে হবে। বিচার না হওয়ায় তারা ক্ষোভ জানিয়েছেন এবং একই সাথে তারা বলছেন যে তারা শঙ্কা প্রকাশ করেছেন যে এখনও খুনিরা ধরাছোঁয়ার বাইরে, নানান হুমকি দিচ্ছেন তাদের এবং সেই শঙ্কার কথা কিন্তু বলছেন এই শহীদ পরিবারের স্বজনরা। ইসরাত, ধন্যবাদ আপনাকে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নিরপেক্ষ সরকারের কাঠামো নিয়ে নানা ফর্মুলা আছে অন্তর্বর্তী সরকারের কাছে। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সেক্ষেত্রে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, এমনটাই জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার উপর গুরুত্ব আরোপ করছে সরকার। আলমগীর স্বপনের রিপোর্টে বিস্তারিত। জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের 3 জন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন অন্তর্বর্তী সরকারে। বাকিরা মাঠে ফেব্রুয়ারিতে গঠন করতে যাচ্ছেন নতুন রাজনৈতিক দল। দলটি হলো আপনার এই মাসের মধ্যে আসবে। এতে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার কতটা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবে এ নিয়ে প্রশ্ন আছে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে, তবে জুলাই বিপ্লবের সম্মুখ যোদ্ধা ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলছেন, দল গঠন করলে সরকারে থাকবেন না উপদেষ্টারা। দল গঠন যারা বাইরে আছে তারাই এই কার্যক্রমের সাথে জড়িত, কিন্তু যদি দল গঠনে আমার অংশগ্রহণ আমরা কেউই যুক্ত হইতে চাই, শুধু নতুন দল অন্য কোনো দলও যুক্ত হতে চাইলে আমরা সরকার থেকে বের হয়ে যাই। এটা এ অবস্থায় প্রশ্ন উঠেছে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের রূপরেখা নিয়ে। এক্ষেত্রে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন নাকি রাজনৈতিক দল থেকে প্রতিনিধি নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। নানা ধরনের প্রস্তাবনা আসছে, সরকার এগুলো বিবেচনা করতেছে, সবাই মিলে হয়তো এটা ঠিক হবে। আমরা এখন যে সরকারের কোনো কিছু পরিবর্তন হওয়ার প্রয়োজন মনে করতেছি না। যে অবস্থায় আছে তারা যথেষ্ট নিরপেক্ষভাবে কাজ করতেছে। পরবর্তীতে এটা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে হয়তো সরকারি বিশেষ সিদ্ধান্ত নেবে। তথ্য উপদেষ্টা মনে করেন, আগামী জুলাই আগস্টে নির্বাচনের দাবিতে কঠোর অবস্থান নেই রাজনৈতিক দলগুলোর। এক্ষেত্রে প্রধান উপদেষ্টার ঘোষিত নির্বাচনী টাইমলাইনকে গুরুত্ব দিচ্ছেন তিনি। বিএনপি তো এই বছরের মাঝামাঝিভাবে বলছে না, হয়তো 1-2 বার বলছে, কিন্তু তারা ডক্টর মোহাম্মদ ইউনূস যে একটা সময় রেখা দিয়েছে, মোটামুটি আমরা সেটাকে ধরেই আগাচ্ছি। আশা করি রাজনৈতিক দলগুলোর সাথেও সেটার সাথে সহমত পোষণ করবে। তথ্য উপদেষ্টা বলছেন, নির্বাচনের কার্যক্রম থেমে নেই, ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার উপর গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।
নির্বাচনে এককভাবে নাকি জোটবদ্ধ হিসেবে অংশ নেবে এখনো সেই সিদ্ধান্ত নেয়নি বিএনপি। তবে যুগপৎ আন্দোলনের দলগুলো নিয়ে নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে দলটি। সেই সরকারে থাকার সুযোগ নেই জামায়াতে ইসলামীর। তবে ধর্মভিত্তিক দলগুলোর সাথে আলাদা জোট গঠনের প্রক্রিয়ায় গুরুত্ব আরোপ করছে বিএনপি। তাই নিজেরাও যোগাযোগ বাড়াচ্ছে বিভিন্ন ইসলামী দলের সঙ্গে। সাইফুদ্দিন রবিনের প্রতিবেদনে বিস্তারিত। সবশেষ 2018 সালের নির্বাচনে বিএনপি অংশ নিয়েছিল জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে, যে নির্বাচনে জামায়াতের 22 জন প্রার্থী বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়েই প্রতিদ্বন্দ্বিতা করেছিল। আরও কয়েকটি দলের শীর্ষ নেতাও ভোটের মাঠে নেমেছিল এই প্রতীকে। আসন্ন নির্বাচনে কি হবে, জোট নাকি এককভাবে? পরিবর্তিত পরিস্থিতিতে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানালেন শীর্ষ নেতারা। আমরা এবং আমাদের সমমনা দল কিন্তু এখনো আমরা কোনো দলের সাথে আনুষ্ঠানিকভাবে ঐক্য স্থাপন করিনি। হবে কিনা এটা আমি বলতে পারবো না, কিন্তু যদি হয় আমরা ওয়েলকাম জানাবো, আর যদি না হয় তাহলে আমরা এককভাবে নির্বাচনের জন্য প্রস্তুত। জামায়াতের তরফ থেকে ইসলামী দলগুলোকে নিয়ে আলাদা জোট গঠনের চেষ্টা চলছে। যুগপৎ আন্দোলনে থাকা ধর্মভিত্তিক দলগুলোকে যেমন আলাদা গুরুত্ব দিচ্ছে বিএনপি, ঠিক তেমনি এর বাইরের বড় দল ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে বৈঠকও করেছেন দলের মহাসচিব। বিএনপির শীর্ষ নেতারা জানান, নির্বাচনে জয়ী হলে সরকারি সুযোগ পাবে কেবল দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনের মিত্র দলগুলো। নির্বাচিত ঐক্যমতের জাতীয় সরকারের কথা আমরা বলেছি, যাদের সাথে আমাদের যুগপৎ আন্দোলন, যারা আমাদের সাথে সঙ্গে ছিলেন। এখানে তো আপনি যে দলের কথা বলেন তারা তো আমাদের যুগপৎ আন্দোলনের সঙ্গে ছিল না, সুতরাং এটা পরিষ্কার। যারা আমাদের সাথে যুগপৎ আন্দোলন করছে তারা তো এখনো আমাদের সাথে কাজ করছে। আমরা তো একটা জাতীয় সরকারের ঘোষণাও দিয়েছি নির্বাচনের পরে, এবং জাতীয় সরকারের মাধ্যমে আমাদের 31 দফা সংস্কার বাস্তবায়নের ঘোষণা দিয়েছি। আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের মিত্রতার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্ব। গণতন্ত্র যারা ধ্বংস করে দিচ্ছে তারা এখন পুনরুদ্ধারে নামবে, এটা কি বিশ্বাসযোগ্য কথা? তাদের সিস্টেমই তো গণতন্ত্র নাই, তারা তো অভ্যস্ত হয়ে গেছে গণতন্ত্র ছাড়া ক্ষমতা দখলের মধ্যে। তো তারা সেই অভ্যেস থেকে বেরিয়ে আসাটা খুব কঠিন না? আওয়ামী লীগের সাথে আমাদের বোঝাপড়ার কোনো কারণ নেই। যাদের পতনের জন্য আমরা এত যুদ্ধ করলাম তাদেরকে পুনর্বাসনের তো কোনো সুযোগ নেই। ছাত্রদের নতুন দল গঠিত হলে তাদের সঙ্গে কোনো নির্বাচনী ঐক্য হবে কিনা বিএনপির সামনে এসেছে নতুন এই রাজনৈতিক সমীকরণ। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে বাস চলাচলে যাত্রীদের দুর্ভোগ কমাতে আজ থেকে চালু হলো কাউন্টার ও টিকিট ভিত্তিক বাস সার্ভিস। সকালে এই সার্ভিসের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। তিনি বলেন, নগরীর সড়কে একটি বাস আরেকটি বাসকে গরু মহিষের মতো ধাক্কা দেয়। যানবাহনের শৃঙ্খলায় আনতে নতুন এই ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, নতুন নিয়মে যাত্রীদের নির্দিষ্ট জায়গা থেকে ওঠানামা করতে হবে। এছাড়া বাস মালিকদেরকে ড্রাইভার ও হেলপারদের বেতন ভিত্তিক ব্যবস্থা করার আহ্বান জানান। আব্দুল্লাপুর থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যে চলাচল করা 26টি কোম্পানির 2600-র বেশি বাস এই ব্যবস্থার আওতায় চলাচল করবে। সে লক্ষ্যে রাজধানীকে 4টি প্রধান রুটে ভাগ করা হয়েছে। প্রতিটি রুটের বাসের জন্য থাকবে নির্ধারিত রঙের বাস। সেটা খুবই ভালো, কারণ এখানে তো কন্ডাক্টরের সাথে কোনো কথাই আমার ভালো লাগতেছে না। ই টিকিট সিস্টেমের ফলে আর কি আমরা কাউন্টার থেকে টিকিট কাটটা হাফ ভাড়ায় উঠতে পারবো। কাউন্টার থেকে যাত্রী তুলবো, কাউন্টারে যে যাত্রী আবার নামাবো, তার আর কোনো ঝামেলা হবে না আর আগের মতো। কে কোথায় যাবে কাউন্টারে এসে বলবে যে আমি অমুক জায়গায় যাবো, মানে যে কোনো একটা জায়গার নাম বলবে, আমরা ইয়েতে টিকিট দিয়ে দেবো। সকলের সহযোগিতা করবেন এবং সকলে মিলে এত সব সমস্যার ভিতরেও আমরা কতটুকু ভালো থাকতে পারি সেই চেষ্টা করতে হবে। আয়ের তুলনায় বেড়েই চলেছে ব্যয়। সরকারের 6 মাসে নিয়ন্ত্রণে আসেনি মূল্যস্ফীতি। বিনিয়োগ এবং কর্মসংস্থানেও নেই সুখবর। ব্যবসা বাণিজ্যে ফেরেনি আস্থা। তবে ঊর্ধ্বমুখী প্রবণতায় রপ্তানি আয় ও রেমিটেন্স। মুদ্রা বাজারেও কমেছে অস্থিরতা। ঠেকানো গেছে রিজার্ভের পতন। খেলাপি ঋণ কমানো ব্যাংক খাতের বড় চ্যালেঞ্জ। পাচার হওয়া অর্থ ফেরানোর উদ্যোগ আছে, কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। অভ্যন্তরীণ আয়ের ঘাটতি বাড়াচ্ছে দুশ্চিন্তা। মানুষের নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য চাল, এই পণ্য কিনতেই এখন শেষ হচ্ছে আয়ের সিংহভাগ অর্থ। সরকারি প্রতিষ্ঠান টিসিবির হিসাবে 6 মাসে মোটা, মাঝারি ও সরু চালের দাম কেজিতে বেড়েছে অন্তত 5 থেকে 6 টাকা।
তবে বেসরকারি তথ্য এই সময়ে চালের দাম কেজি প্রতি বেড়েছে 8 থেকে 10 টাকা। আমার ব্যবসার বয়স হলো 42 বছর চলে, কিন্তু আমি এরকম দেখিনি যে এক এক বস্তা মনে করেন 400, 500, 300, 700 এরকম দাম বাড়ছে। প্রতি কেজিতে 4 টাকা, 5 টাকা, 8 টাকা, 10 টাকা, 16 টাকা পর্যন্ত বাড়ছে। শুধু শীতের সবজি ছাড়া অন্যান্য পণ্যের দামও আকাশচুম্বী। শুল্ককর বৃদ্ধির ফলে সেবা ব্যয়ও বেড়েছে হঠাৎ করে। মূল্যস্ফীতি এখনও নিয়ন্ত্রণহীন এমন সময় টিসিবির স্বল্পমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম সংকুচিত করেছে সরকার। মজুরি বৃদ্ধির হারের থেকে মূল্যস্ফীতির হার দ্বিগুণ মাত্রায় বেড়েছে। সুতরাং এটা সাধারণ মানুষের যে জীবনমানের যে অবনমন সেটা কিন্তু রোধ করা যায়নি। এটাকে একটু সহনীয় করা যেত যদি আমরা সামাজিক সুরক্ষা কর্মসূচিটাকে আরও শক্তিশালী করতে পারতাম এবং টিসিবির যে ওপেন মার্কেট সেল এগুলোকে আরও বৃহত্তর পরিসরে নিতে পারতাম। সরকারের 6 মাসে ব্যাংক খাত সংস্কারে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ, তবে পাহাড় সমান খেলাপি ঋণ এখনও মাথা ব্যথার কারণ। একই সঙ্গে দুর্বল ব্যাংকে জমা রাখা অর্থ ফেরত দেবার উপায় বের করাও সরকারের জন্য দুশ্চিন্তার কারণ। কিছু কিছু ব্যাংক যেগুলোকে লাইসেন্স দেওয়ারই দরকার ছিল না সেগুলোকে দেয়া হয়েছে। এগুলোকে এখন কি শক্তিশালী ব্যাংকের সাথে কি একীভূত করা, নাকি সেখানে অ্যাডমিনিস্ট্রেটর দেওয়া, নাকি সেগুলোকে আস্তে আস্তে চলে যেতে দেওয়া, এইসব বিষয়গুলো কিন্তু খুবই জটিল। তবে মানুষের প্রত্যাশার চাপ অনেক এবং সেটাও কিন্তু বিবেচনায় নিতে হবে। অর্থনীতির ভিতকে কিছুটা শক্তিশালী করেছে রপ্তানি ও রেমিটেন্স আয়, ঠেকানো গেছে রিজার্ভের পতন। দীর্ঘ সময় ধরে দেশ থেকে পাচার হয়েছে বড় অঙ্কের অর্থ, ফিরিয়ে আনতে শুরু হয়েছে উদ্যোগ, কিন্তু জটিল প্রক্রিয়ার কারণে সহসা এর সুফল মেলা কঠিন। এস্টাবলিশ করতে হবে যে আলটিমেট বেনিফিশিয়ারির সাথে এখান থেকে যেটা নিয়ে গেছে সেটা কানেকশনটা নিয়ে তারপরে ওই দেশে মামলা করতে হবে, মামলায় জিততে হবে, ওগুলোকে ফ্রিজ করতে হবে, ওগুলোকে সেল করতে হবে, যে কোর্টের থেকে ওগুলো বিক্রি করার একটা তাতে পারমিশন নিতে হবে। এটা প্রক্রিয়া কিন্তু সহজ না এবং এটা দীর্ঘ সূত্রিতা এখানে আছে। অনিশ্চয়তা এখনও কাটেনি, তাই থমকে আছে বেসরকারি খাতের উৎপাদন। সংকোচনমূলক মুদ্রানীতির কারণে কমেছে ঋণ প্রবাহ। বলা হচ্ছে উৎপাদন এভাবে কমলে বাড়বে না কর্মসংস্থান। 15% যদি আমি সুধারি দিই তা আমার থাকে কত, এটা আপনি চিন্তা করেন। তার মধ্যে আপনি করের বোঝা বাড়াচ্ছেন। 6 মাসে কি আপনি একটা আশা পূরণ করতে পেরেছেন? হ্যাঁ, আপনি দুর্নীতির পিছনে ছুটছেন, আপনি বিগত সরকার কি করেছে সেগুলোর করেন, ঠিক আছে, বা চলমান যারা আছে। এখন তো একটা পারসেপশন হয়ে গেছে ব্যবসায়ী মানেই দোষর, সব ব্যবসায়ী দোষর। যারা এখনও দেশে আছে, যারা এখনও ট্যাক্স দিচ্ছে, যারা এখনও অর্থনীতির চাকা ঘোরাচ্ছে, তারাও কি দোষর? অভ্যন্তরীণ আয়ের সুখবর নেই। অর্থবছরের প্রথম 6 মাসে লক্ষ্যের তুলনায় এনবিআর-এর আদায় ঘাটতি প্রায় 58,000 কোটি টাকা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতামূলক খেলায় মেয়েদের কোনো ইভেন্টে অংশ নিতে পারবে না কোনো ট্রান্সজেন্ডার অ্যাথলেট। বুধবার নতুন এই নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে করা হবে নজরদারি। নিয়ম ভঙ্গ করলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। এমন পদক্ষেপের সমালোচনা করছেন অনেক তৃতীয় লিঙ্গের অধিকার রক্ষা আন্দোলনের কর্মীরা। মার্কিন প্রেসিডেন্টকে ঘিরে রেখেছেন শিশু কিশোরী অ্যাথলেটরা। বুধবার বিশেষ আমন্ত্রণে ওভাল অফিসে এই খুদে খেলোয়াড়রা। তাদের সাথে নিয়েই আরও একটি বিতর্কিত নির্বাহী আদেশে সই করলেন ডোনাল্ড ট্রাম্প। নতুন নির্দেশ অনুযায়ী এখন থেকে যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতামূলক কোনো খেলায় নারী হিসেবে অংশ নিতে পারবেন না কোনো ট্রান্সজেন্ডার অ্যাথলেট। ট্রাম্পের দাবি, ট্রান্সজেন্ডার সেজে পুরুষরা অংশ নেয় নারীদের ইভেন্টে। পুরুষ হরমোন বেশি সক্রিয় হওয়ায় অন্যায্য সুবিধা পায় তারা। সব শিক্ষা প্রতিষ্ঠানকে এই ইস্যুতে অবিলম্বে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন ট্রাম্প। নিয়ম ভঙ্গ করলে আইনি পদক্ষেপ, এমনকি কেন্দ্রের তরফ থেকে স্কুলের জন্য বরাদ্দ বন্ধের হুঁশিয়ারিও দিয়েছেন। আমরা নারী অ্যাথলেটদের গৌরবের ঐতিহ্য রক্ষা করব। পুরুষরা তাদের পরাজিত করতে, আহত করতে বা ধোঁকা দিতে পারবে না। এখন থেকে নারীদের খেলাধুলা হবে কেবল নারীদের জন্য। যেসব পুরুষ প্রতারণার মাধ্যমে নারী অ্যাথলেট সেজে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চাইবে তাদের সবার ভিসা আবেদন বাতিল হবে। পুরুষেরা নারী সেজে 3,500-এর বেশি জয় ছিনিয়ে নিয়েছে। নারীদের 11,000-এর বেশি প্রতিযোগিতায় অংশ নিয়েছে। ট্রাম্পের বিতর্কিত সিদ্ধান্তে ক্ষুব্ধ তৃতীয় লিঙ্গের অধিকার নিয়ে কাজ করা মানবাধিকার সংগঠনগুলো। ট্রান্সজেন্ডার ইস্যুতে ট্রাম্পের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তাদের।
ট্রান্সজেন্ডার শিশুদের প্রতি এটা নিষ্ঠুরতা, তাদের পরিবারের প্রতিও। মার্কিন সমাজ থেকে ট্রান্সজেন্ডারদের বিতাড়িত করার কর্মসূচির অংশ। 3 বছর আগে এক শিশু সাঁতারে চ্যাম্পিয়ন হয়েছিল। তার মানে এই নয়, এটাই সার্বিক চিত্র। দেশের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তির উদ্ভট আচরণের আরও একটি নজির তৈরি হলো আজ। দেশের সবচেয়ে নাজুক একটি গোষ্ঠীর দীর্ঘমেয়াদী ক্ষতি করছেন। তিনি যে সংখ্যাগুলো উল্লেখ করেছেন তা ভিত্তিহীন। আমাদের সমাজে মাত্র 0.01% জেন্ডার বৈচিত্র্যের মানুষ রয়েছে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই তৃতীয় লিঙ্গের রাষ্ট্রীয় স্বীকৃতি বাতিল করেন ডোনাল্ড ট্রাম্প। জানান, নারী ও পুরুষ আনুষ্ঠানিকভাবে কেবল 2টি লিঙ্গ থাকবে যুক্তরাষ্ট্রে। বাতিল করেন বাইডেন আমলের LGBTQ সুরক্ষা ও বৈচিত্র্য কর্মসূচি। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ।